সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর গোপন বৈঠক, পর্দার আড়ালে কি ঘটছে। আমার মাঝে মাঝে গত 2 বছরে অনেকবারই মনে হয়েছে যে বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ বাঁধবে কি না, ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না, এটি যেমন সত্য, ঠিক তেমনি আবার অন্য সত্য হচ্ছে যদি পরিস্থিতি সেদিকে নিয়ে যায় তাহলে বাংলাদেশের জনগণকে আক্রমণ করবে না, কিন্তু বাংলাদেশকে ব্যবহার করে যে শত্রুপক্ষ ভারতের দিকে চোখ রাঙাবে তাকে কিন্তু গুড়িয়ে দেবে। কারণ রিসেন্ট উদাহরণ আপনাদের সামনে আছে। গত বছর মে মাসে ভারত অপারেশন সিঁদুর চালিয়েছিল পাকিস্তানের উদ্দেশ্যে। 4 দিনের একটি যুদ্ধ হয়েছিল। কাজেই ভারত যুদ্ধে জড়াবে না, এটি যেমন সত্য তেমনি সত্যের চেয়েও সত্য যদি এই সীমান্তে, ভারতের পূর্ব সীমান্তে ওই ধরনের পরিস্থিতি যদি ঘটে তাহলে যুদ্ধে জড়াতেও কিন্তু কার্পণ্য করবে না। আজকে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি স্টোরি করেছে এবং স্টোরিটি করেছেন ভারতীয় সিনিয়র সাংবাদিক চন্দন নন্দী। যে স্টোরিটির শিরোনাম পাবলিক ফেস অফ পাকিস্তান এয়ারফোর্স ডিউরিং অপারেশন সিঁদুর ইন ঢাকা টু অ্যাটেন্ড কি মিট উইথ বাংলাদেশ এয়ারফোর্স। এই স্টোরিটি এবং আমাদের কাছে আসা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মনে হয় যে পাকিস্তান এখানে কিছু একটা করছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে 2 দিন আগেও একটি চুক্তি সই হলো গোয়েন্দা তথ্য আদান প্রদানের। এই সব কিছু মিলে পরিস্থিতি আসলে খুব একটা সন্তোষজনক নয়, যার কারণে আমরা বলতে বাধ্য হচ্ছি যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় নিচ্ছে। গতকাল 10 মে পাকিস্তান বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। শুনতে সাধারণ মনে হলেও এই সফরের পেছনের প্রেক্ষাপট অত্যন্ত গভীর এবং কৌশলগত। এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদের নেতৃত্বে 5 সদস্যের এই প্রতিনিধি দল এখন ঢাকায় 5 দিনের একটি গুরুত্বপূর্ণ কনক্লেভে অংশ নিচ্ছে। কিন্তু কেন এখন? ঠিক কয়েকদিন আগেই বাংলাদেশের ভেতরে বিমান বাহিনীর অভ্যন্তরে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির একটি মডিউল ধরা পড়ার খবর এসেছিল। সেই রেশ কাটতে না কাটতেই শুরু হলো ঢাকা ও ইসলামাবাদের মধ্যে ইতিহাসের প্রথম এয়ার স্টাফ টক। এই বৈঠকের আসল উদ্দেশ্য কি এবং ভারতের উদ্বেগ কেন বাড়ছে? এই প্রতিনিধি দলের প্রধান আওরঙ্গজেব আহমেদ কোনো সাধারণ কর্মকর্তা নন। মনে করে দেখুন 2025 সালের মে মাসের কথা, যখন ভারত অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল। সেই সময় পাকিস্তান বিমান বাহিনীর পাবলিক ফেস বা প্রধান মুখ ছিলেন এই আওরঙ্গজেব আহমেদ। এমনকি এবছর 7 মে ইসলামাবাদে মার্কাই হক বা সত্যের যুদ্ধের দিন পালনের সময় তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। তিনি একাধারে পাকিস্তান বিমান বাহিনীর পাবলিক রিলেশনসের ডিরেক্টর জেনারেল, ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ অপারেশনস এবং এয়ারফোর্স স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার, অর্থাৎ যারা পাকিস্তানের আকাশ সীমা রক্ষা এবং কৌশলগত অপারেশনের পরিকল্পনা করেন, তিনি তাদের মধ্যে অন্যতম প্রধান। এমন একজন ব্যক্তির ঢাকায় আগমন এবং কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করাটা বিশেষ তাৎপর্য বহন করে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই সফর এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো বাংলাদেশ বিমান বাহিনীর ভেতর থেকে টিটিপির একটি বড় মডিউল নির্মূল করেছে। নর্থ ইস্ট নিউজের তথ্য মতে 3টি বিমান ঘাঁটিতে অভিযান চালিয়ে অন্তত 2 জন স্কোয়াড্রন লিডার এবং বেশ কয়েকজন নন কমিশন অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বর্তমানে কোর্ট মার্শাল বা সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এই অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানের মধ্যেই পাকিস্তানি কর্মকর্তাদের এই সফর এবং বাংলাদেশি আমলাদের প্রশিক্ষণের জন্য ইসলামাবাদ যাওয়া থেমে নেই। এর মানে হলো
প্রাতিষ্ঠানিক পর্যায়ে দুই দেশের সামরিক ও কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ভারতের প্রতিরক্ষা মহল এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে, কারণ এই এয়ার স্টাফ টক এর মূল লক্ষ্য হলো দুই বিমান বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা বাড়ানো। কিন্তু এর বাইরেও কিছু অবকাঠামোগত বিষয় রয়েছে যা ভারতকে চিন্তায় ফেলেছে। এক, লালমনিরহাট বিমান ঘাঁটি। ভারত সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই ঘাঁটিতে নতুন হ্যাঙ্গার তৈরি হয়েছে এবং সেখানে আধুনিক এয়ার ডিফেন্স ও রাডার সিস্টেম বসানো হচ্ছে। 2, বগুড়া বিমান ঘাঁটি। এখানকার রানওয়ে 3.2 কিলোমিটারে উন্নীত করা হচ্ছে। এয়ার মার্শাল হাসান মাহমুদ খান নিজেই এর কৌশলগত গুরুত্বের কথা স্বীকার করেছেন। 3, ভবিষ্যৎ পরিকল্পনা। সেখানে একটি ফ্লাইং একাডেমি, আধুনিক যুদ্ধ বিমান রাখার পরিকাঠামো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। আর এই সবই ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক যোগাযোগ এখন কেবল সৌজন্য সাক্ষাতে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কমব্যাট অ্যালাইনমেন্টের দিকে যাচ্ছে। আরও যেসব তথ্য আমাদের সামনে আসছে তা আরও বেশি স্পর্শকাতর। আর সেই স্পর্শকাতর বিষয়টি হলো যে পাকিস্তানের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান চুক্তি এবং স্টারলিংকে অবাধ এবং আনমনিটর ডেটা সুবিধা দেওয়ার বিষয়টি এখন আলোচনায়। বিশেষজ্ঞ মহলের মতে এগুলো মূলত কমব্যাট অ্যালাইনমেন্টের লজিস্টিক্স বা যুদ্ধের রসদ প্রস্তুত করা। সহজ কথায় বললে আধুনিক যুদ্ধে ডেটা বা গোয়েন্দা তথ্যই আসল অস্ত্র। স্টারলিংকের মতো প্রযুক্তির অবাধ ব্যবহার এবং পাকিস্তানের সাথে ডেটা শেয়ারিং, এই সব কিছু যদি একত্রিত করা হয় তবে প্রশ্ন ওঠে, আমরা কি অজান্তেই কোনো বড় সংঘাতের দিকে ধাবিত হচ্ছি? যদি ভবিষ্যতে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো উত্তেজনা তৈরি হয় তবে বাংলাদেশের অবস্থান কি হবে? ভৌগোলিক কারণে এই ভূখণ্ড সব সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, আর বর্তমান সামরিক তৎপরতা সেই গুরুত্বকে আরও উস্কে দিচ্ছে। দর্শক, এয়ার মার্শাল আওরঙ্গজেব আহমেদের এই সফর কেবল একটি নিয়মিত বৈঠক নয়, এটি বিমান বাহিনীর আধুনিকায়ন, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তনের একটি বড় সংকেত। একদিকে অভ্যন্তরীণ জঙ্গিবাদ নির্মূলে চ্যালেঞ্জ, অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর সাথে সামরিক মেরুকরণ। বাংলাদেশ এক জটিল সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। এই ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা কি বাংলাদেশের নিরাপত্তার জন্য সহায়ক, নাকি এটি আমাদের বড় কোনো আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আমি শুরুতেই বলেছি, আমরা কি আসলে কোনো যুদ্ধের দিকে যাচ্ছি? আবার কি 71? হ্যাঁ, অস্বীকার করতে পারবেন না যে 1971 সিচুয়েশন আর আজকের সিচুয়েশন একই রকম। 71-এ যুদ্ধ দিয়ে এটাকে ফেস করা হয়েছে, আজকের পরিস্থিতি কূটনীতি দিয়ে ফেস হবে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে।